নমস্কার, বাংলা জগৎ সাফ কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। সাফ কথা অনুষ্ঠানে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে ভোটের আবহ, আর সেই ভোটের আবহে এই মুহূর্তে প্রচারে প্রার্থীরা জমজমাট করে রাখছেন সারা দিন, সকাল থেকে রাত পর্যন্ত শুধু প্রচারের ছবিগুলোই নজরে আসছে। কিন্তু সেই প্রচারের ছবির মধ্যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই এই মুহূর্তে জেলা সফর করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদ এবং মালদহে একাধিক সভা করেছেন, 3টি সভা করেছেন, সাগরদিঘিতে, সুতিতে এবং সেই সঙ্গে সঙ্গে বৈষ্ণবনগরেও সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায়, তালডাংরায় সভা করেছেন এবং তারপর একটি সাংগঠনিক বৈঠকও তিনি করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, এই যে সমস্ত প্রচার সভা, জনসভা, প্রার্থীদের যারা প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থী, তাদেরকে সমর্থন করবার জন্য তারা প্রচার সভা করছেন। অন্য দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিংবা কংগ্রেস অথবা বাম দলগুলি, তারাও বিভিন্ন জায়গায় প্রচার করছেন সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু একটা ছবি নজরে আসছে, সেটা হচ্ছে মানুষের মনের ভেতরে কিন্তু এখনও পর্যন্ত সংশয় রয়েছে। কারণ এই যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সংশোধনে বহু মানুষের নাম তো বাদ যাচ্ছে। প্রথমে 58 লক্ষ এবং পরবর্তীকালে 5 লক্ষের কিছু বেশি অর্থাৎ 63 লক্ষ নাম তো ইতিমধ্যেই বাদ চলে গিয়েছে। তার মধ্যে কয়েকজন বৈধ ভোটারও আছেন এবং এরপর এই 60 লক্ষের কিছু বেশি যে বিচারাধীন বা বিবেচনাধীন ছিলেন, তাদের মধ্যে থেকেও প্রচুর নাম বাদ যাচ্ছে। প্রায় 50 লক্ষের ওপর ইতিমধ্যেই তার নিষ্পত্তি করা হয়ে গিয়েছে, এরকমটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। তার মধ্যে প্রায় 45% নাম বাদ যেতে পারে, এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্রের খবর। কিন্তু তাহলে প্রায় 80 লক্ষের কাছাকাছি মানুষ বাদ চলে যাবেন এবার। তাদের মধ্যে বেশ কিছু মানুষ যারা হয়তো বৈধ ভোটার, যারা মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের ক্ষেত্রে না হয় সেটা হওয়ারই কথা ছিল, কিন্তু যারা বৈধ ভোটার তারা বাদ চলে যাবেন। আর এই বাদ চলে যাওয়াটা তারা মেনে নিতে পারছেন না। তার একটা ক্ষোভের আগুন, তার একটা বহিঃপ্রকাশ আমরা গতকাল দেখলাম মালদার মোথাবাড়িতে, যেটা অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা ঘটেছে। যে সেখানে বিচারকদের, যারা নিষ্পত্তি করছেন এই গোটা বিষয়টার, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে। তাদের মধ্যে 3 জন মহিলাও ছিলেন। মোথাবাড়িতে যে বিক্ষোভের ছবিটা আমরা দেখতে পেয়েছি, সেই ছবিটা কোনো মতেই প্রশংসার যোগ্য তো নয়, অত্যন্ত নিন্দার একটি ঘটনা। এবং সেই নিন্দার ঘটনাটি কিন্তু শুধুমাত্র যে মোথাবাড়িতেই হয়েছে তেমনটাই নয়, সেই সঙ্গে সঙ্গে মানিকচক, ইংরেজ বাজার, মঙ্গলবাড়িতে এবং সেই সঙ্গে সঙ্গে কালিয়াচক থানার সুজাপুরে, বিভিন্ন জায়গায় মালদায় এই ছবিটা দেখতে পাওয়া গিয়েছে। এর পেছনে কাদের হাত রয়েছে, কারা করেছেন, সেই বিষয়গুলোর দিকে যাচ্ছি না, কিন্তু গোটা ঘটনাটি যথেষ্ট অনভিপ্রেত। শুধুমাত্র মালদা জেলাতেই কি, তাও তো নয়, জলপাইগুড়ির ময়নাগুড়িতে, কোচবিহারে মাথাভাঙাতে, মুর্শিদাবাদের ফারাক্কায় এবং পূর্ব বর্ধমানের শক্তিগড়েও কিন্তু এই একই রকম ছবি অর্থাৎ বিক্ষোভের ছবি দেখতে পাওয়া গেল। সেই বিক্ষোভের ছবি আমি আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু এই সব কিছুর নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া নিন্দা করেছেন। কি বলেছেন সেটাও শোনাবো, কিন্তু এই মুহূর্তে এই সব কিছুর দিকেই নজর রাখবো আজকের বঙ্গযুদ্ধ 2026-এ। এই বঙ্গযুদ্ধ 2026-এ আজকে এই যে গোলমালের ছবি বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, সেটা দিয়ে শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন আলোচনায়, ইতিমধ্যেই যোগ দিয়েছেন, স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কৌশিক মাঝি। স্বাগত জানাই কৌশিক আপনাকে। আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে যুক্ত হচ্ছেন আমাদের এই আলোচনায় ভারতীয় জনতা পার্টির মিডিয়া প্যানেলিস্ট রবি মণ্ডল। স্বাগত জানাই আপনাকে রবিদি। এবং সেই সঙ্গে আরও একজন অতিথি আমাদের এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই গোটা ঘটনাতে মুখ্য সচিব, জেলা শাসক এবং ডিজিকে শোকজ করেছে শীর্ষ আদালত। একটি স্বতঃপ্রণোদিত মামলা করে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ
এই ঘটনায় একটি মামলা রুজু করে, শতপ্রণোদিত মামলা রুজু করে শুনানি শুরু করে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি চিঠি পাঠিয়েছেন এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট বিষয়টি হাতে নিয়েছে। এবং আগামী 6 তারিখ সোমবার একটি ভার্চুয়াল শুনানি হবে, এবং সেখানেও এই উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এবং সেটিও ভার্চুয়াল বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশ কমিশনার সহ অন্যান্য যারা উচ্চপদস্থ আধিকারিক প্রশাসনের এবং পুলিশের। তো এই যেখানে ঘটনা, এই যেখানে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো আজকে নির্বাচনী প্রচার সভা থেকেই এই গোটা বিষয়টিতে কড়া বার্তা দিয়েছেন, নিন্দা করেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী আমি একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে, রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে একটা আন্দোলনের জন্য। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ, যাদের গায়ে হাত দেবেন না, যাদের কাছে কেউ যাবেন না দয়া করে। বিজেপি অনেক পরিকল্পনা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনার পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান আপনাদের মধ্যে উস্কে দেওয়া। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই গোটা বিষয়টির কড়া নিন্দা করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে কড়া বার্তাও দিয়েছেন যে যারা এই কাজটি করছেন সেই বিচারকদের ওপর যাতে কোনো রকম হামলা না হয়, কারণ এটা একেবারে অনভিপ্রেত একটি ঘটনা। আমি সেই জায়গা থেকে রুবি মণ্ডলের কাছে যাব। সেটা হচ্ছে যে এই যে ঘটনাটি, আমি আনইন্টারাপ্টেড পর্বে প্রাথমিকভাবে যাচ্ছি রুবিদির জন্য 2 মিনিট সময়, এবং সেই সময়টির মধ্যে আমি জানতে চাই যে এই গোটা ঘটনাকে তিনি ঠিক কিভাবে ব্যাখ্যা করছেন। দেখুন, প্রথম কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিতেই এ ধরনের ঘটনা ঘটেছে। কারণ লাগাতার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি 2-3 দিন যাবৎ যিনি মঞ্চে বারবার করে যাচ্ছেন এবং বারবার করে থ্রেটনিং করছেন। তো সেই থ্রেটনিং এর ফলস্বরূপ এরকম কিছু দেখতে পাচ্ছি। আর এটা তো প্রথমবার এরকম ঘটেছে তা তো নয়। এর আগেও আমরা দেখেছি ওয়াকফ সংশোধনীর আগে যে কিভাবে সারা বাংলাকে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে, সন্ত্রাস লাগানোর চেষ্টা করা হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দাঙ্গা লাগাবেন না। বিষয়টা হচ্ছে দাঙ্গাটা লাগাচ্ছে কারা, আর দাঙ্গা কথাটাকে উনি মেনশন করছেন কেন? এটা তো একতরফা হচ্ছে, কোথাও তো কোনো দাঙ্গা হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা করছে সেটা তো পার্টিকুলারলি ওনাদের লোকেরাই করছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দাঙ্গাটা কারা লাগাচ্ছে? দু তরফ থেকে তো কোনো কিছু হচ্ছে না। কারণ আমরা যদি প্রথমবার যদি এ ধরনের ইনসিডেন্ট যদি মালদাতে দেখতাম, আমরা বুঝতাম হ্যাঁ এটা নজিরবিহীন। কিন্তু এ ধরনের ঘটনা আমরা বারংবার দেখেছি। কার উস্কানিতে? মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে যেদিন বলেছিলেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম, ঠিক তার পরের দিনই ওয়াকফ সংশোধনী নিয়ে কিভাবে ঝামেলা লেগেছিল আমরা দেখিনি? সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল হাতা খুন্তি নিয়ে নেমে যান, আমরা দেখে নেব কিভাবে তাড়াতে, হয়তো দেখবেন। ঠিক এই উস্কানি দেওয়ার পর আবারও আমরা সেইখানে দেখেছিলাম যে রেল জ্বলেছিল, বাস জ্বলেছিল, কিভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। সেম ইনসিডেন্ট দেখছি আজকে। যেখানে ইনসিডেন্টটা হয়েছে, ভাবুন জুডিশিয়াল অফিসারদের এরা মানছে না। কতটা অধঃপতন হয়েছে এই রাজ্যে। এখানে ওরা গেছে তাদেরই তো সমস্যার সমাধান করতে, সেখানে যদি তাদেরকে আটকে রাখা হচ্ছে, আটকে রাখা হয়েছে 1-2 ঘন্টা ধরে না, তাদেরকে আটকে রাখা হয়েছে, জল অব্দি দেওয়া হয়নি। আত্মনাদ করছে তারা যে আমরা যদি ঠিকঠাক ভাবে ফিরে না আসতে পারি, আমার সন্তানকে দেখবেন। এরকম একটা ফিমেল জুডিশিয়ালের ভয়েস আমরা পেয়েছি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে। তাহলে বুঝতে পারছেন কি ধরনের ভয়ানক সিচুয়েশন। এই ভয়ানক সিচুয়েশন তো প্রথমবার হয়নি, প্রতিবার হচ্ছে। এই রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে?
কাদের হাতে চলে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিকুলারলি কোনো একটা সারাউন্ডিং এর হাতে আছে? বেশ 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 আমার তো আমি সেটাই উত্তর মনে নেব। হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা সারাউন্ডিং এর হাতে রয়েছে। বেশ হাতে আমি একটু আসবো হয়ে দাঁড়ায়। আপনার কাছে, আমি আবার ফিরে আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে কৌশিকের কাছে যেতে হবে। কৌশিকের কাছ থেকেও শুনতে চাইবো যে এই গোটা ঘটনার ব্যাখ্যা তিনি ঠিক কিভাবে দিচ্ছেন। কৌশিক, দা, এই যে পুরো ঘটনাটা ঘটেছে এটা তো নিন্দনীয়, এই ঘটনাকে কোনো মতেই সমর্থনযোগ্য নয়। এবার বিষয়টা হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কেন, এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা এবং কী জন্য এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই পুরো বিষয়টাকে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে বলতে হবে ভারতবর্ষের নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে এসআইআর করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এবং এই যে বিজেপির মুখপাত্র যিনি আছেন তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা অবনতি, আইন শৃঙ্খলা তো এখন পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে। আইন শৃঙ্খলা এখন যে অবনতি হয়েছে যেই কথাটা বলে উনি অভিযোগ করলেন, যখন মধ্যরাতে বিভিন্ন উচ্চপদস্থ সরকারি সচিবদের এবং পুলিশদের ট্রান্সফার করালো নির্বাচন কমিশন, তখনই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু এবার আপনারা ঠিকভাবে দেখবেন। তার কারণ হলো এই আইন শৃঙ্খলার এই ঈদের আগে আপনার মনে আছে রমজান মাস চলছে, সেই সময় এই বিভিন্ন পদাধিকারীদের নির্বাচন কমিশন মধ্যরাতে সরিয়ে দিল। আজকে সুপ্রিম কোর্ট কি করলো, এই ব্যর্থতার দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে এবং যাদেরকে চেঞ্জ করে নতুন নতুন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব যে সমস্ত চেঞ্জ হয়েছিল তাদেরকে কিন্তু শোকজ করেছে। তো তাহলে বিষয়টা বুঝতে হবে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দোষ চাপানোর কোনো বিষয়ই নেই। এই বিষয়টা পুরোপুরি ঘটেছে এরকমও নয় যে কালকে যে বিচারপতিদের আটকে রাখা হয়েছিল বা নিগ্রহ করা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো লোকেরা সেটা করেছে বা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা করেছে, এরকমও নয়। বিষয়টা যেটা হয়েছে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে তাদের যেহেতু নাগরিকত্ব চলে যাওয়ার একটা ভয় নির্বাচন কমিশন ধরিয়ে দিয়েছে এসআইআরের মাধ্যমে, তারা সেই ভয়ে আতঙ্কে এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব শুধু তৃণমূল কংগ্রেস দলের নয়, তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব ভারত সরকারেরও, ভারতের নির্বাচন কমিশনেরও, ভারতের সুপ্রিম কোর্টেরও, প্রত্যেকেরই কিন্তু এই সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব নিতে হবে। তার কারণ এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা যে পরিস্থিতি তৈরি করেছেন, তারা বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক মাটি নেই বলেই তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করবার চেষ্টা করেছে এবং এই এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে তাদেরকে ভোট থেকে বঞ্চিত করার একটা চক্রান্ত করে সোজাসুজি দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে না ভেবে নিয়েই বিজেপি ব্যাকডোর দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবার চেষ্টা করছে। বেশ বেশ আমি প্রাথমিক বক্তব্য নিয়ে নিলাম রুবি মণ্ডল এবং কৌশিক মাঝির। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যোগ দিয়েছেন আমাদের এই আলোচনায়। তিনি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, অর্থাৎ জাতীয় কংগ্রেসের মুখপাত্র আশফাক আহমেদ। স্বাগত জানাই আশফাক আহমেদকে। আমি একদম প্রাথমিক বক্তব্যটাই জানবার চেষ্টা করছি। আমি একটু ধরিয়ে দিই, বিষয়টা হচ্ছে যে মালদার যে অশান্তির ছবিটা আমরা দেখলাম, যেটা একেবারে অনভিপ্রেত একটি ঘটনা, এবং সেই অনভিপ্রেত ঘটনাটি ঘটে গেছে এবং তারপর তার নিন্দা হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নিজে বিষয়টি শতপ্রণোদিত মামলা রুজু করে তার শুনানি করেছেন। রাজ্যের তরফ থেকে বলা হয়েছে এটা একেবারে অরাজনৈতিক এবং ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং তারপর প্রশাসনের শীর্ষপদে যারা রয়েছেন, পুলিশের শীর্ষপদে যারা রয়েছেন তাদেরকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। 6 তারিখ শুনানি রয়েছে মামলার, ভার্চুয়াল শুনানি। তো এই জায়গা থেকে আপনার কাছ থেকেও আমি জানতে চাইব 2 মিনিট আনইন্টারাপ্টেড, যে গোটা ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আজকে ভারতবর্ষে সবচেয়ে দুঃখজনক হলেও সত্যি যে পশ্চিমবঙ্গে আজকে এই যে লজিক্যাল ডিসক্রেপেন্সি, এটা কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। আপনি যদি লক্ষ্য করেন, এটা এইখানেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তৈরি হলো এবং সেটাকে বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট। কিন্তু অন্যান্য রাজ্যে এই মিসম্যাচের ব্যাপারে কোনো কিছু নেই। কিন্তু মানুষ যখন নিজের ভোটের
গণতান্ত্রিক অধিকার হারিয়ে যাচ্ছে, তখন মানুষ কিন্তু নিরুপায় হয়ে আন্দোলনমুখী হচ্ছে। কিন্তু এটাও ধ্যান রাখতে হবে যে আমাদের নাগরিক হিসেবে সংবিধানে যেই রকম আমাদেরকে অধিকার দিয়েছে, সেই রকম কিছু দায়িত্বও দিয়েছে। সেই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। অর্থাৎ আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে, আন্দোলন কাউকে কষ্ট দিয়ে হবে না। যেই রকম জুডিশিয়াল অফিসার বা মাননীয় বিচারপতিগণকে ঘিরে রাখা হয়েছিল, সেটা হওয়া উচিত বলে আমি মনে করছি না। কিন্তু এটাও দেখতে হবে যে কতটা মানুষ পিঠ দেওয়ালে থেকে গেলে এই ধরনের আন্দোলন করতে বাধ্য হয়ে যাচ্ছে। মানে আপনি ভাবুন, যখন আমরা অনেক সময় ব্যাংকে যাই, দেখি অনেক মানুষ আছে তারা কিন্তু ফর্মটাও ফিল আপ করতে পারে না ডিপোজিট দেওয়ার। সাধারণ মানুষের এরকম যে ভোট অধিকার কেড়ে নিয়েছে, যাদের 2002 সালে নাম রয়েছে ম্যাপ, ইলেকশন কমিশন স্পষ্ট করে ভরসা দিয়েছিলেন বিভিন্ন মিডিয়াতে, এবং ইলেকশন কমিশনের মুখপাত্র অফিসাররা, বিশেষ করে আমি বাংলার নিয়োগী বাবু, উনি একটা দূরদর্শনে একটা ভালো বলেছিলেন, সব উত্তর দিয়েছিলেন প্রশ্নগুলোর, এবং এটা ক্লিয়ার করেছিলেন যে নামের বানানের কারণে, সাধারণত নামের মিসম্যাচ বা বানানের কারণে এই ধরনের কারো নাম কোনো বৈধ ভোটার তারা বাদ যাবে না। কিন্তু আজকে এই যে হয়ে গেল ঘটনাটা, এর দায় কে নেবে? রাষ্ট্রের এটা দায় নিতে হবে। এবং এই দায়, রাষ্ট্র মানে আমরা কি বুঝি? রাষ্ট্র বলতে গেলে ইসিআই, রাষ্ট্র বলতে গেলে সুপ্রিম কোর্ট ইটসেলফ। যখন সুপ্রিম কোর্ট বিষয়টাকে মনিটর করছে, তো সুপ্রিম কোর্টকে এটা এনশিওর করতে হবে যে প্রত্যেকটা মানুষের এই সাংবিধানিক ভোটাধিকার যেন ক্ষুণ্ণ না হয়, তার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি বলুন যে 15 দিন টাইম দেওয়া হয়েছিল অ্যাপিলের, 15 দিন তো অপারেশন এখনো আনতে পারেনি, এখনো একটা এসওপি তৈরি করতে পারেনি। ইভেন কয়েকটা যদি সংবাদ মাধ্যমের আমরা যদি সংবাদপত্র দেখি, সেখানে বলা হয়েছে যে বিচারপতিগণ, যারা যে বিচারপতিগণকে দায়িত্ব দেওয়া হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে, বিচারপতিগণ ক্ষোভ প্রকাশ করেছেন ইলেকশন কমিশনের মিটিংয়ে অফিসারদের সঙ্গে। তো আমরা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা মনে করি কোনোদিন ভায়োলেন্স হওয়া চলবে না। শান্তিপূর্ণ আন্দোলন গান্ধীজির অহিংস আন্দোলনের পথ দেখাতে পারে। একদমই তাই। এবং রাজনৈতিকভাবে গণতান্ত্রিক আন্দোলন করতে তো বাধা নেই, সে কথাটা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আন্দোলন করুন, কিন্তু বিচারকদের বা বিচারপতিদের ঘেরাও করে রাখা এটা নিন্দার, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, আমি কতগুলো বিষয় পেলাম, কতগুলো পয়েন্ট পেলাম। রুবিদির বক্তব্য, রুবি মণ্ডল তিনি বক্তব্য রেখেছেন সেটার উত্তর খানিকটা কৌশিক দিয়েছেন। সেটা হচ্ছে যে এটা তো খুব সত্যি রুবিদি, আমি এই জায়গাটাতেই যদি আসি, সেটা হচ্ছে যে এটা তো এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে পুরোপুরি দায়িত্ব। এখন এই মুহূর্তে অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থাৎ রাজ্যের মধ্যে যে নিরাপত্তা সুরক্ষার বিষয়টি, সেই বিষয়টিতে শেষ কথা বলবে নির্বাচন কমিশন। কারণ ভোট ঘোষণা হয়ে গিয়েছে 15 তারিখ, তারপর রাজ্যের অবশ্যই দায় থাকে, কিন্তু রাজ্যের যে প্রশাসন, সেই প্রশাসন থেকে পুলিশ সবটাই নিয়ন্ত্রণ করে কিন্তু নির্বাচন কমিশন। সুতরাং এটার ক্ষেত্রে একটা প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতির বেঞ্চ, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, যে এত দেরি হলো কেন প্রশাসন আরও আগে মুভ করলো না? কারণ যা জানা যাচ্ছে তাতে দুপুর 3:30 থেকে রাত 12টা পর্যন্ত আটকে থাকতে হয়েছিল বিচারকদের, 7 জন বিচারককে। সুতরাং এটা কি মানে মোবিলাইজ করাটাতে কি কোথাও ফাঁক থেকে গেছে? দেখুন, এখানেই তো প্রশ্ন হচ্ছে, একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে প্রত্যেককে সমানভাবে তো সচেতন থাকতে হবে। সেখানে আমরা কি দেখলাম, এখানে কৌশিকদা আমাকে বলছেন যে নির্বাচন কমিশনের ওপরেই এখন সবটা আইন শৃঙ্খলা দায়বদ্ধতা। আচ্ছা, কৌশিকদা কি জানে না যে নির্বাচন কমিশন ছিল বলেই, হয়তো ওনাদের হাতে এই মুহূর্তে দায়িত্ব আছে বলেই যে মানুষগুলো ফিরে এসছে, 7 জন ফিরে এসছে। কারণ ওয়াকফ সংশোধনীর সময় আমরা দেখেছিলাম যে মালদা থেকে মুর্শিদাবাদে এক কাপড়ে আপনাদের
উত্তেজনা সৃষ্টি করার জন্য এক কাপড়ে সবাইকে ওখানে ছেড়ে মুর্শিদাবাদে পালিয়ে আসতে হয়েছিল, মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে যেতে হয়েছিল। সেই ঘটনা কি আমরা ভুলে গেছি? হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে মার্ডার হতে হয়েছিল নৃশংসভাবে, এই দৃশ্য আমরা ভুলে গেছি? বলুন, শুনুন না, রবীন্দ্রনগরে যেভাবে মুসলমানদের দোকানগুলোকে লক্ষ্য করে গেরুয়া ফেট্টি পরে জয় শ্রীরাম বলতে বলতে যারা ভাঙচুর করেছে, আপনাদের পক্ষ থেকে, আপনাদের দলের পক্ষ থেকে একটা নিন্দা কি জানানো হয়েছে? আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, আপনাদের রাহুল সিনহা, আপনাদের দিলীপ ঘোষ একটাও নিন্দা করেছে? মুসলমানদের যে দোকানগুলো আপনারা ভাঙচুর করলেন সেটার জন্য কি আপনারাও একবার দুঃখ বা নিন্দা প্রকাশ করেছেন? সব সময় চাপিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের উপরে। আপনি একটু আগে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম করছে, এই ধরনের মিথ্যাচার করছেন কেন? আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছে? আসলে আপনাদের পায়ের তলায় মাটি নেই, তাই প্রথমে হিন্দু মুসলিম করেছেন, এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আপনারা বৈধ ভোটারকে অবৈধ করে দেশের বৈধ নাগরিকত্ব কেড়ে নিয়ে আপনারা ভোটে জিততে চাইছেন। লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? বৈধ মানুষকে অবৈধ করে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তার কারণ হলো এটার পেছনে লজ্জা করা উচিত। আমি বলবো আমাকে বলার সময় আমাকে বলতে দেওয়া হোক, নাহলে আমি বলতে পারছি না। প্রত্যেকটা মানুষ, আমি বাইরে আছি, আমি অনলাইনে আছি, আমি স্টুডিওতে নেই। তারা আদৌ এই দেশের নাগরিক থাকতে পারবে কিনা? বিজেপি আমি স্টুডিওতে নেই, আমাকে উত্তরগুলো দিতে দেওয়া হোক। আইডেন্টি কার্ড শুধু ভোট দিতে লাগে না, তার সারা ভারতবর্ষে থাকার অধিকারটা কিন্তু এই ভোটার আইডেন্টি কার্ডটার উপরে। আমি আসছি একটা বিষয় একটুখানি মনে করিয়ে দিই আমাদের সব প্যানেলিস্টকে। আমি একটা কথা একটু মনে করিয়ে দিই রুবিদি, এক মিনিট, আমি আপনার উত্তর নেব, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রেখে মানে এটা বলে দেওয়াটা আমার দায়িত্ব। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজ প্রধান বিচারপতি নিজে বলেছেন, তিনি বলেছেন বিচারপতি সূর্যকান্ত, যে এমন মেরুকরণের রাজনীতি কোথাও দেখিনি। এই মেরুকরণের রাজনীতি অর্থাৎ এই যে বারবার যে কোনো কথায় ধর্মকে নিয়ে আসা, যে কোনো বিষয়ে রাজনৈতিক বিষয়ে ধর্মকে নিয়ে আসা, এটা বোধহয় আমাদের অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে নাকি রুবিদি? গতকাল যে ভিডিওটা আপনারা হয়তো পেয়েছেন, আমিও আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটায় পরিষ্কারভাবে বলছে যে, আমি ভিডিওটা শোনাচ্ছি, গতকালের ভিডিওটা পরিষ্কারভাবে বলা হচ্ছে, ওখানে যে আন্দোলনটা করা হয়েছিল গাড়ির উপর উঠে একজন ব্যক্তি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং মোদি তুই দেখে যা, এক মিনিট, মোদি তুই দেখে যা আমাদের ক্ষমতা। এটা কারা করছে? এটা কারা করছে? ধর্মীয় মেরুকরণ কারা করছে? আমি তো সেটাই বলছি, এখানে কোনো দাঙ্গা হওয়ার চান্সেস নেই, কারণ এখানে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে কোনো দাঙ্গা লাগাচ্ছে না। দাঙ্গা তখন হয় যখন দু তরফ থেকে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে, পার্টিকুলারলি একটা ধর্মের মানুষদের উস্কানি দিচ্ছে। আমি এর আগেও আপনাকে দেখিয়েছি, যারা 2 বছর ধরে ভোট দিয়েছে এরকমও লোক আছে, তাদের নাম রয়েছে, তারা কিন্তু আদৌ ভারতীয় নয়, সেটাও আমি প্রমাণ দেখিয়েছিলাম আপনার চ্যানেলে। আপনারা যদি বলেন আমি আবারও দেখাবো। এবং একটু আগে তৃণমূলের মুখপাত্র বলছে যে মালদার যে ঘটনা হয়েছে সেখানে সম্পূর্ণভাবে দায়ী আমাদের ইলেকশন কমিশন ছিল বলেই তারা ফেরত আসতে পেরেছে, না হলে হয়তো আমরা দেখতাম হরগোবিন্দ। কিন্তু মুশকিলটা হচ্ছে আদালতের বক্তব্য অনুযায়ী, আদালতের যা বক্তব্য সেটা একটু বলে দিই, শুনে নিন। আদালতের বক্তব্য অনুযায়ী সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। ততক্ষণ কি হচ্ছিল? এবং এমনকি রাত 11টা পর্যন্ত জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতি ছিল না বলেও প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন। আজকে প্রকাশ্য জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুখ্য সচিব কোনো রিপোর্ট করেননি তাকে, এই গোটা ঘটনা তিনি জানাননি। সুতরাং প্রশাসনের দায় অবশ্যই থেকে যায়, পুলিশের দায় অবশ্যই থেকে যায়, এবং সেই পুলিশ এবং প্রশাসনকে যারা নিয়ন্ত্রণ করছেন এই মুহূর্তে তাদেরও দায় কি থেকে যায় না? আমি আশফাক আহমেদের কাছে আসি। একদম দেখুন, প্রশাসনকে দায় নিতে হবে এবং ইসিআইকেও দায় নিতে হবে। এই আপনি একটু আগে বলছেন না আমি সবাইকে দেখতে পাচ্ছি না, আপনি তো বললেন যে বাধ্য করা হয়েছে এই ধরনের আচরণ করতে। আপনি তো একটু আগে বলছিলেন কংগ্রেসের মুখপাত্র, বাধ্য করা কিভাবে হতে পারে?
শুনুন। এসআইআর এর নাম যাদের বাদ গেছে তারা কি সবাই জেনুইন ভোটার? আপনার কাছে প্রমাণ আছে? আপনার কি মনে হয় জুডিশিয়াল আপনি অফিসাররা স্বীকার করলে পরে যারা আপনি এই কি বিষয়টা জিতে যাবেন? চেক করছে তারা ম্যাডাম, সবাই আপনি মিথ্যেবাদী? স্বীকার করলে জিতবেন না। আপনি একটু আপনি আগেই তো চেঁচামেচি বললেন, করলে না, না, জিতবেন না। চিৎকার না, আপনাকে আপনি কয়েকটি এ প্রশ্ন ধরনের রাখি আমি। মন্তব্য রাখবেন। আপনি- আমি প্রশ্নগুলো আপনি রাখবো। প্রশ্নগুলো আমি রাখি। রুবিদি, আশফাক, আমি এখানে যে একটু থামাচ্ছি, ইলেকশন থামাচ্ছি। কমিশন যেইভাবে আমি তো নাগরিকের অবাক হয়ে গেলাম। অধিকারকে কেড়ে আমি নেওয়ার স্টুডিওতে নেই। চেষ্টা করেছে, আমি যেভাবে স্টুডিওতে বৈধ নেই, ভোটারকে আমি ভোটারদেরকে বাড়িতে বসে শুট- আমি ভোটাধিকার বাড়িতে বসে দেওয়া অনলাইনে নষ্ট বক্তব্য করেছে, করছি, বঞ্চিত কিন্তু করেছে, আপনি ধরে বঞ্চিত বক্তব্য করার রাখেন চেষ্টা কি করছে। হিসেবে? তাতে কোন আপনাদের হিসেবে গায়ে বক্তব্য লাগছে রাখেন না? এবং আপনি বাংলার এখন মানুষ স্টুডিওতে বসে তা আছেন, আজকে কোন পিঠ থেকে কি গেছে, করে গরিব বসে মানুষ থাকতে যাবে পারে? কোথায়? তারা আপনি ফোন বলেছেন, করছে আপনি দিশেহারা, এখানে বসে ট্রাইব্যুনালটা কি অনলাইনে জিনিস তারা আপনি জানে না, উত্তেজনা সৃষ্টি তারা করার উকিল চেষ্টা কিভাবে করবে, করছেন, কোথায় কি বলছে করবে, মানুষ বাধ্য ট্রাইব্যুনালটার আসল কি মানুষ তার কোনো কতবার বাধ্য এসবই হয়? নেই। ইভেন ফিরিয়ে যখন স্বয়ং কথা ইলেকশন বলা কমিশনের হলো, আধিকারিকরা তখন উত্তেজিত করা ধোঁয়াশায়, হচ্ছিল মানুষকে তারা এভাবে। কিচ্ছু জানে না, ভিডিও ধোঁয়াশায়। আমি একদম শুরুতেই তাহলে বলেছিলাম, কে জবাব দেবে? একদম শুরুতেই বলেছিলাম, আইনের খেয়াল থাকবে বা অবশ্যই। বার্ডেন অফ প্রুফ কি মানুষ জনগণ এক মিনিট, দায়ী? এক মিনিট, এক মিনিট, রাষ্ট্রের কি এক দায়ী মিনিট, নেই? এক মিনিট। আমি একদম শুরুতেই বলেছিলাম, রুবিদি হয়তো খেয়াল আছে। এক মিনিট, রুবিদি, একটা বিরতি, ব্রেক নিতে হবে, একটা ব্রেক নিতে হবে, একটা ব্রেক নিতে হবে। আমি আসবো অবশ্যই এই আলোচনায়, কিন্তু আমি একদম শুরুতেই বলেছিলাম যে অবৈধ ভোটার যারা বা যারা শিফটেড, যারা মৃত, তাদের নামগুলো তালিকা থেকে বাদ যাক, কিন্তু বৈধ ভোটার যারা, তাদের নামও চলে গিয়েছে তালিকা থেকে বাদ। ক্ষোভের সঞ্চার কিন্তু তাদের মধ্যেও রয়েছে, কেউ সরবে, কেউ নীরবে সেই নিজেদের ক্ষোভটাকে প্রকাশ করছেন, হয়তো কেউ বা সমাজ মাধ্যমের পাতায় লিখছেন, কিন্তু ক্ষোভ তো রয়েছেই, সেটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বঙ্গযুদ্ধ 2026-এ সত্যি সত্যি একটা যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে কোথাও কোথাও, আর কোথাও কোথাও সেটা রাজনৈতিক যুদ্ধ, কোথাও কোথাও সেটা ক্ষোভের যুদ্ধ। আর সেই সব নিয়েই একটুখানি আলোচনা চলছে আমাদের আজকে। আমি আরও একবার আমাদের প্যানেলিস্ট যারা রয়েছেন সেই এস্টিমড গেস্টদের সঙ্গে আরও একবার পরিচয় করে দেবো আমাদের দর্শকদের। আমার বাঁদিকে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মধ্যে একজন, অবশ্যই কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আশফাক আহমেদ, স্বাগত জানাই। এবং আরও একবার স্বাগত জানাই কৌশিক মাঝি, যুব তৃণমূল নেতা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন প্যানেলে। আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে জুড়ছেন ভারতীয় জনতা পার্টির মিডিয়া প্যানেলিস্ট রুবি মণ্ডল, তাকেও আরও একবার স্বাগত। আমি তিনজনের কাছেই যাব অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে, কারণ এই পর্বটাতে বেশ কিছু বিষয় উঠে আসছে। একটা হচ্ছে প্রশাসনের দায়িত্ব, এই প্রশাসনকে যারা নিয়ন্ত্রণ করছেন তাদের দায়িত্ব, এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন তুলেছেন আজকে বিচারপতিরা সুপ্রিম কোর্টে এই কেস চলাকালীন, এই শুনানি চলাকালীন, সেটা হচ্ছে যে রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন মেনকা গুরুস্বামী, তিনি বলেছেন যে এটা একেবারেই রাজনৈতিক ছিল না, এটা অরাজনৈতিক একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। কিন্তু সেখানে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট যে যদি এটা অরাজনৈতিকই ছিল তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব হস্তক্ষেপ করেননি কেন? কারণ তাদের সেখানে যারা জননেতা, তাদের তো একটা দায়িত্ব থেকেও যায়, তাদেরও একটা দায়িত্ব থেকে যায়, তারা উস্কানি দেবেন না, বরঞ্চ প্রশমিত করবেন। আজকে যে গুরু দায়িত্ব পালন করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এখনও মুখ্যমন্ত্রী, সকলেরই মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে আন্দোলন করুন, কিন্তু জাজদের, বিচারকদের এইভাবে ঘেরাও করে রাখা অত্যন্ত অন্যায়। এবার বিষয়টা হচ্ছে এই জায়গায় আমি কৌশিকের কাছে আসব, সেটা হচ্ছে কোথাও কি প্রশাসনের যেমন দায়িত্ব ছিল, তাদের নিয়ন্ত্রণ করছেন যারা, তাদের যেমন দায়িত্ব ছিল, তেমনি রাজনৈতিক দলগুলোরও কি দায়িত্ব ছিল এই গোটা বিষয়টার প্রশমনের জন্য, থামিয়ে দেওয়ার জন্য? এই যে ঘটনা ঘটাচ্ছেন কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে। আসলে বিষয়টা হলো নির্বাচন কমিশন যে দায়িত্বটা পালন করছে, সেই দায়িত্বটা যদি যথাযথভাবে পালন করত তাহলে আমার মনে হয়, এবং নিরপেক্ষ থেকে পালন করতো, তাহলে মনে হয় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করারই প্রয়োজন হতো না। আজকে সুপ্রিম কোর্ট কেন হস্তক্ষেপ করলো? তার কারণ নির্বাচন কমিশনের অনেকগুলো অনিয়ম বেনিয়ম চোখের সামনে বেআব্রু হয়ে পড়েছিল, এবং কেন্দ্রের যারা শাসক দল তাদের সঙ্গে আটসাট করে যে নির্বাচন কমিশন কিছু কাজকর্ম করছিল, সেটা কেন্দ্রের শাসক দলের নেতাদের কথাবার্তা থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করলেন এবং
কেন্দ্রের যে নির্বাচন কমিশন, আমাদের ভারতবর্ষের যে নির্বাচন কমিশন, তার উপরে সুপ্রিম কোর্ট বলল যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই এসআইআর কমপ্লিট হবে। আসলে এই বিষয়টা এত অল্প সময়ের মধ্যে একটা বৃহত্তর লোকের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দেওয়ার পর, যথাযথভাবে তাদের হিয়ারিং করবার পরে, তারা বৈধ নথি দেখানোর পরেও বহু লোকের নাম বাদ গেছে এবং সেগুলো জীবিত লোক, তাকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এইসব ভুরি ভুরি ঘটনা, মানে এটা হয়েছে একটাই কারণে, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে করতে যাওয়া। কারণ বিজেপি একটা চিন্তাভাবনা করেছিল যে এটা এমন একটা সময়ের মধ্যে আমরা নির্বাচন কমিশনকে দিয়ে করাবো যে তার মধ্যে বেশিরভাগ লোকের নামটা আমরা ইচ্ছা করে বাদ দিয়ে দেবো, এবং বাদ দিয়ে দেওয়ার পরে ভোটটা চলে আসবে না, ভোট চলে আসলে সেই বাদ দেওয়া ভোটারদের একটা অংশ ভোট দিতে পারবে না, বিজেপি হই হই করে ক্ষমতায় চলে আসে। কিন্তু কৌশিক, এই যে একটা অংশ বাদ চলে যাচ্ছে, একটা সত্যি সত্যি একটা অংশ বাদ চলে যাচ্ছে এবং তারা এবারে ভোট দিতে পারবেন না, তাদেরকে থ্রু প্রপার চ্যানেল তাদেরকে ভোটাধিকার আবার ফিরে পেতে হবে। কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র তো তৃণমূল কংগ্রেসের ভোটার নয়, তার মধ্যে কংগ্রেসের ভোটার রয়েছে, তার মধ্যে বামেদের ভোটার রয়েছে, তার মধ্যে বিজেপির ভোটারও রয়েছে, তাই নয় কি? আসলে শান্তমদা, বিষয়টা হলো তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক বা যারা সমর্থক নয়, কারোরই এখান থেকে বৈধ যিনি ভোটার তার নাম বাদ যাক তৃণমূল কংগ্রেস চায় না। নাম যদি কেউ অবৈধ অনুপ্রবেশকারী হয়, এবং সে কিভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করলো সেটা তো আমাদের জানার বিষয় নয়, কারণ আমরা রাজ্যের শাসক দল, আমরা কেন্দ্রের শাসক দল নই। এবং রাজ্যে ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্সটা যিনি দেখেন, যিনি পশ্চিমবঙ্গে এসে বারবার ঘুষপেটিয়া বলেন, তার দপ্তরই কিন্তু ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্সটা দেখে, অর্থাৎ অমিত শাহের দপ্তর। এবার সেই বর্ডার সিকিউরিটিকে ক্রস করে কি করে অবৈধ ভোটাররা বাংলাদেশিরা বা অন্য দেশের লোকেরা আমাদের দেশে ঢুকে পড়ে, সেটার আজ অবধি কোনো যথাযথ উত্তর কিন্তু অমিত শাহ হোক বা নরেন্দ্র মোদী হোক বা মানে বিজেপি শীর্ষস্থানীয় নেতারা কেউ দিতে পারেনি। আর দ্বিতীয়ত, এই যে মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে, এই প্রসঙ্গে এসে তোমায় বলি যে মোথাবাড়ির ঘটনা ঘটে যাওয়ার পরে সবাই অনভিপ্রেত বা বিজেপি এই ধরনের কথাবার্তা বলছে। আজকে নির্বাচন কমিশন কিন্তু গত 1 মাস ধরে দেখছি কেন্দ্রীয় বিভিন্ন বাহিনীকে নিয়ে এসে টহল করাচ্ছে, মার্চ করাচ্ছে, ওখানে রুট মার্চ করাচ্ছে, সেখানে রুট মার্চ করাচ্ছে, এবং জেলায় জেলায় এসপিদের বদল, ডিএমদের বদল, মুখ্য সচিব বদল, স্বরাষ্ট্র সচিব বদল, কারণ তারা নাকি সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কথাই চলতো, তাই তাদেরকে চেঞ্জ করে দিতে হবে। বিজেপির কথা মতো নির্বাচন কমিশন তাদের নিজেদের যাদেরকে নিরপেক্ষ বলে মনে হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করেছে। আজকে তারা কেন ব্যর্থ হলো? আজকে এই ঘটনা আমি বলতে পারি আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দায়িত্বে থাকতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে যদি প্রশাসন চলতো, এই অনভিপ্রেত ঘটনাটা এড়ানো যেত। অনেক বড় কথা বলেছেন কৌশিক, যে এই ঘটনা যদি ভোটের সময় না হতো তাহলে অনেক বড় কথা, বড় বিষয়ে দাবি করেছেন আর কি। কিন্তু আমি সেই জায়গা থেকে, হ্যাঁ, রুবিদি আঙুল তুলেছিলেন, আমি আশফাকের কাছেও আসবো, রুবিদির কাছে প্রথমে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক পুরোপুরি ক্ষমতাতে ছিল, তখনও আমরা বেলডাঙ্গা দেখেছি, তখনও আমরা মোথাবাড়ি দেখেছি, কিছু ভুলে যাইনি। তখনও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল এবং পুলিশের কি ভূমিকা ছিল সেটাও আমরা দেখেছি। পুলিশ কিভাবে পালিয়েছে, 100 মিটার দূরত্বে থাকে পুলিশ স্টেশন, সেই হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাঁচাতে পারেনি। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দক্ষ মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই রাজ্যে আমরা দেখে নিয়েছি। এবং আজকে এখানেই প্রশ্ন যে আজকে ইলেকশন কমিশনের হাতে দায়িত্বটা আছে বলেই তারা বেঁচে ফিরেছে, কারণ তাদেরকে বারবার করে বলা হয়েছিল যে পুড়িয়ে মেরে ফেলবো, জল অবধি দেওয়া হয়নি। শুধু তাই না, এটা আমার স্টেটমেন্ট নয়, প্রধান বিচারপতি এটাও বলেছে এটা পুরো প্ল্যান মাফিক করা হয়েছে, তার মানে এটা প্ল্যান করে করা হয়েছে। আমি তো বললাম ভিডিওটা যারা এই যে স্লোগানগুলো দিচ্ছিল, যারা স্লোগান দিচ্ছিল, না এটা শুধুমাত্র এসআইআর নিয়ে যদি হতো আমি চুপ করে যেতাম, আমি বলছি আমি চুপ করে যেতাম। এটা আমরা সিএর সময় দেখেছি, এটা আমরা ওয়াকআপ সংশোধনীর সময় দেখেছি, এটা আমরা রবীন্দ্রনগরে তুলসী গাছ নিয়ে দেখেছি, আমরা দেখেছি বারংবার এই জিনিস। আমরা আজকে প্রথমবার এই দৃশ্য দেখছি না।
পশ্চিমবঙ্গে যেভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে নেওয়ার যে চক্রান্ত, যাদের ভোটার লিস্টে নাম একদম বাজে কথা বলবেন না। আপনি যারা একদম বাজে কথা বলবেন না। আজকে এই পশ্চিম বাংলাদেশ, বাংলাদেশে কি হয়েছে আজকে ভারতবর্ষ জুড়ে কে কোন খাবার খাবে, কে কোন পোশাক পরবে, কে কোন ধর্মাচরণ করবে, সেটার পুরোপুরি স্বাধীনতা দেওয়া আছে ভারতবর্ষের উপরে। প্রত্যেকটা ডবল ইঞ্জিনের সরকার যেখানে চলছে সেখানে নারী নির্যাতন চরমে পৌঁছেছে। গত পরশু দিনেও একটা ভিডিও প্রকাশ্যে এসেছে বিহারের নালন্দায় যেভাবে গেরুয়া গত 4 দিন আগে যেভাবে মুসলমানদের দোকানগুলোর উপরে ভাঙচুর করলো আপনাদের গেরুয়া বাহিনী, জয় শ্রীরাম বলতে বলতে আপনি সেটাকে কি নিন্দা করেছেন? আপনার কোন নেতা কি সেটা নিন্দা করেছে না আপনি এই প্যানেলে বসে ওটা নিন্দা করেছেন? আজকে পশ্চিমবঙ্গে যদি হিন্দু মুসলমানের বিভাজন কেউ করে থাকে সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী আপনাদের দল, কারণ এই আপনাদের নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদের পাকিস্তানি বলে আক্রমণ করে। তাদের নাম যাতে না ওঠে সেই ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে নিয়ে কথা বলেছিল, সেই সংসদে সম্পূর্ণ লিস্ট দেয়নি, আপনাদের ঠকিয়েছে, আপনাদের নোটিশ এসেছে পার্টিকুলারলি একটা ধর্মের। রুবিদি এক মিনিট আসছি আপনার কাছে। মুসলমানের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক অধিকারের, প্রশ্ন হচ্ছে ভোটাধিকারের। এখানে কোনো হিন্দু মুসলমান মুসলিম আন্দোলন করতে আসেনি, হিন্দু আন্দোলন করতে আসেনি, বরং যারা সারা পশ্চিমবঙ্গে যে ক্ষোভ প্রকাশ হচ্ছে সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে যাদের নাম বাদ যাচ্ছে তাদের স্বাভাবিক। আমার যদি নাম বাদ চলে যায় তো আমার মানসিক অবস্থা কি থাকবে? সাধারণ মানুষ, একটা গরিব মানুষের যখন সে ভয়ভীত যে নাম বাদ চলে গেল, তার অস্তিত্ব একটা সংকটে সে যখন ভাবছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এটা কন্ট্রোল করার দায়িত্ব প্রশাসনের এবং এটা ইসিআইয়ের এনশিওর করার দায়িত্ব যে আপনাদের বৈধ ভোট অধিকার, যারা বৈধ ভোটার আছেন তাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না। শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে তাদের অধিকার ভঙ্গ হবে না, তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। আপনাদের জন্যই তো জুডিশিয়াল অফিসারদের ইনক্লুডিং আমার প্রশ্ন, আপনারা কি হিন্দু মুসলমান ছাড়া কিছুই বোঝেন না? যে কোনো বিষয়ে রাজনীতি হোক কিংবা ক্ষোভ, তার মধ্যে হিন্দু একটা মুসলমান ধর্মীয় ব্যাপারকে ঢুকিয়ে ফেলা। আপনাদের বিশ্বাস আমি নেই, নিজে ফ্যাক্ট ফাইন্ডিং যেখানে এটা বিচারাধীন রয়েছে আপনাদের তাদের উপর বিশ্বাস নেই, আপনারা তাদেরকেও ছাড়লেন না। আপনারা ভারতীয় জনতা পার্টির কর্মীদের ছাড়েননি তো আলাদা ব্যাপার, তাদেরকেও ছাড়লেন না। এই হচ্ছে দেশের সংবিধান মানেন আপনারা? এই তৃণমূল সংবিধান মানে? গণতন্ত্র মানে? গণতন্ত্রকে তো বিক্রি করেছে ভারতীয় জনতা পার্টি খুব ভালো সংবিধান মানে, খুব ভালো সংবিধান মানে। আর ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের যারা নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, এরা বারে বারে বলেছে যে পশ্চিমবঙ্গে নাকি কোটি কোটি রোহিঙ্গা ঢুকে পড়েছে, তো সেই রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাকি তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে দিয়েছে, আর সেই রোহিঙ্গারা নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে প্রতিবারে ক্ষমতায় নিয়ে চলে আসে। আজকে এই যে ভোটার লিস্ট সংশোধনী হচ্ছে, একজন বিজেপি নেতা দেখিয়ে দিক কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন রোহিঙ্গাকে নির্বাচন কমিশন ধরতে পেরেছে, কজন রোহিঙ্গাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে পেরেছে। আজকে রুবিদি যিনি এসছেন তার কাছে আমার প্রশ্ন, আপনি একজন রোহিঙ্গা দেখিয়ে দিন তো যেই রোহিঙ্গা যিনি পশ্চিমবঙ্গে ভোটার ছিলেন, যাকে নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে। আসলে এই যে পশ্চিম বাংলাদেশ, এই হিন্দু মুসলিম, এই রোহিঙ্গা, আসলে মেন যে বিষয়টা হলো আপনাদের পায়ের তলায় পশ্চিমবঙ্গের মাটি নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝে গেছে ভারতবর্ষের যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানে সেখানে নারী নির্যাতনে 1 নম্বরে, সেখানে সেখানে প্রশাসনিক যে অপব্যবহার, সেখানে মানুষের যে রুজির ব্যাপার সব জায়গাতে পিছিয়ে পড়েছে। সারা ভারতবর্ষের ইকোনমিক্যাল অবস্থা এমন অবস্থা যে ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের বাড়িতে এখন গ্যাস
গ্যাসের যোগান নেই, আগামীকাল তেল পাবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। ভারতবর্ষের ইকোনমিক্যাল অবস্থা সাধারণ মানুষের এমন দুর্দশার জায়গায় চলে গেছে যে মানুষ ওষুধ কিনতে গেলে চাল কিনতে পারছে না, চাল কিনতে গেলে ডাল কিনতে পারছে না, ওষুধের দাম এমন 4 গুণ থেকে 10 গুণ বেড়ে গেছে। কিন্তু আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, আপনার কাছে আসবো। 1 মিনিট, রুবিদি, একটু শুনুন প্লিজ। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে এই যে বদলিটা হয়ে গেল, সেটা বদলি করতেই পারেন নির্বাচন কমিশন। অন্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু এত বদলি হয়নি। আরও 3টে রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোট হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু এত প্রশাসনিক বদল ঘটেনি। এই প্রশাসনিক এবং পুলিশের মাথায় যারা রয়েছেন তাদের বদল হলে যেটা হয় সেটা হচ্ছে নতুন যারা আসছেন, দায়িত্ব নিচ্ছেন, তাদের বিষয়টা বুঝতেও তো বেশ খানিকটা সময় লাগে, এবং সেই প্রশ্নটা আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। দেখুন, এই ধরনের বদলি আমরা সত্যি এর আগে আমরা কোথাও দেখিনি। এটা নতুন একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে যে নরেন্দ্র মোদীজি বা ভারতীয় জনতা পার্টি চাইছেন যে ইলেকশন কমিশনকে কন্ট্রোল করে যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে পশ্চিমবঙ্গে সরকার নিয়ে আসবে। আপনারা যখন বিজেপি যখন ভারতবর্ষের মানুষকে ঠিক রাখতে পারেনি, বিজেপি শাসিত রাজ্যে ঠিক রাখতে পারেনি, নোটবন্দি, লাইন, মানে মানুষ এখন দেখুন, এখন ডিবেট হওয়া উচিত ছিল ওষুধের দাম বাড়লো কেন, গ্যাসের এলপিজির দাম বাড়ছে কেন, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন, টাকার দাম কমে যাচ্ছে কেন, এইসব মানুষের যে বেসিক নিড তার উপর ডিবেট হওয়া উচিত ছিল। কিন্তু বিজেপি ন্যারেটিভকে চেঞ্জ করে দিয়ে বিজেপি একটা খেলা খেলছে এবং তৃণমূলও সেই খেলার মধ্যে সামিল, যে বিজেপি আর তৃণমূল ফুটবল বানিয়ে ফেলেছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জনগণকে, এবং ফুটবলের মতন খেলছেন, তুমি এটা করবে তুমি ওটা করবে, ফুটবল বানিয়ে ফেলেছে ফুটবল। আমি রুবি মণ্ডলের কাছে যাব, বলুন। বিষয়টা হচ্ছে কংগ্রেস যে এত বড় বড় কথা বলছি কংগ্রেসের ভূমিকা কি? কংগ্রেস কি এই যে বলেছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসের মতো হুমকি দিয়েছে, কংগ্রেস রাস্তায় নেমে প্রোটেস্ট করেছে? সুতরাং এদের সেটিংটা কোথায় আমরা জানি। রাহুল গান্ধীকে একটা টুইট করতে দেখেছেন কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে? এটাকে বলে সেটিং। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের সাথে তৃণমূলের কিরকম সেটিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা পদক্ষেপ যেটাই প্রশাসন ভুল করেছে তার বিরুদ্ধে আন্দোলন করেছে। আপনি দেখেননি, আপনি হয়তো দেখেননি, আপনি ফলো করেন না, পেজ ফলো করুন, কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমি কৌশিকের কাছে আসতে চাই, আন্দোলন করেছে, প্রতিটা আওয়াজ তুলে। শুনুন এই রাজ্যে শুনুন না, এই রাজ্যে রুবিদি আসছি। আমি একটু কৌশিকের কাছ থেকে জেনে নিই, তৃণমূল কংগ্রেসের কাদের সঙ্গে সেটিং? বিজেপি বলে যে আমাদের সঙ্গে নাকি সিপিএম এর সেটিং, আমাদের সঙ্গে নাকি কংগ্রেসের সেটিং, আবার কংগ্রেস বলে যে আমাদের সঙ্গে নাকি বিজেপির বাইনারি, আমাদের সঙ্গে নাকি সিপিএম এর বাইনারি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা কথা বলি যে আমাদের লড়াইটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, আমাদের লড়াইটা এই রাজ্যে বিজেপির বিরুদ্ধেই ততটা রাজনৈতিকভাবে কংগ্রেসের বিরুদ্ধেও, ততটাই রাজনৈতিকভাবে সিপিএম এর বিরুদ্ধেও। তার কারণ হলো আমরা শুধু মানুষের স্বার্থে রাজনীতি করি, মানুষের অগ্রাধিকার, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় দরকার সেটা, সেই দাবি দাওয়াগুলো নিয়ে আমরা চেষ্টা করি। আজকে নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রের সরকার গ্যাসের দাম বাড়ায়, আর আমাদের দিদিমণির সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে সুরাহা দেয়, সে যাতে সেই পয়সা দিয়ে গ্যাসটা কিনে এনে তার বাড়ির রান্নাঘরটাকে সচল রাখতে পারে। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেষ্টা করেন কন্যাশ্রীর মাধ্যমে প্রত্যেকটা গ্রাম থেকে শহর প্রান্তিক প্রত্যেকটা মেয়ে যাতে স্কুলে যেতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আজকে একটা গরিব বাবার হাতে রূপশ্রীর টাকা তুলে দিয়ে তার মেয়ের বিয়েতে যাতে সুরাহা হয় সেই ব্যবস্থা করে দিতে পারে। আজকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যাতে স্বাস্থ্যে সুবিধা পায় সেই ব্যবস্থাটা করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনকল্যাণমূলক কর্মসূচিগুলো শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বহু জায়গায়
গিয়ে দেখুন, প্রশংসিত, স্বাস্থ্যর কিন্তু অবস্থা এবং বেহাল। বিজেপিও কোনো কোনো রাজ্যে মানুষকে সেই রাজ্যে একটা ফলো বেড করেছে। আজকে পেতে গেলে এইগুলোর জন্য দালালের সাধারণ হাত মানুষের ধরতে সমর্থন হয়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে। স্যালাইন, আজকে স্যালাইন, আমি বিজেপি লক্ষ্মীর এক ভান্ডারের মিনিট। বিরোধিতা করে, হয়। আবার বলে 3000 টাকা দেবো। স্বাস্থ্য এই যে ব্যবস্থার এদের এই কথা বিচারিতার জন্য বলছেন, এরা শিক্ষা রাজনৈতিকভাবে ব্যবস্থার আমাদের কথা কাছ থেকে বলছেন, পিছিয়ে সাড়ে পড়েছে। আটটা আজকে স্কুল সেই বন্ধ জায়গাটাকে হয়ে কভার গেছে। করবার জন্য যদি তৃণমূল বৈধ ভোটারকে অবৈধ করে দিয়ে এরা ভোট করাতে চায়, তাহলে তো মানুষ খেপবেই। সাধারণ মানুষ এখন খেপে গেলে কি করবে? আজকে নির্বাচন কমিশনের দায়িত্ব, তাদের হাতে প্রশাসন, তারা সেটা সামাল দিক। আমি মানছি, রুবিদি, একটু শুনুন, একটু আমি মানছি, আপনার কাছে আসবো রুবিদি, রুবিদি, আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। অশিক্ষিতর মতো কথা বলেন কেন? আপনারা জানেন না, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কোনো ব্যক্তিগত আক্রমণ নয় রুবিদি, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, আন্দোলন, ব্যক্তিগত আক্রমণ। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার অবশ্যই ফেলিয়ার, সব দিক দিয়ে ফেল। কিন্তু আমার প্রশ্ন যে বিজেপি এমন কি ভারতবর্ষে কাজ করেছে বা ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে এমন কি ভালো কাজ করেছে যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট চাইতে আসছে? আপনি 10টা ভালো কাজ বলুন না। কি না, করেছে? আশফাক আহমেদ, আমি দোষটা একটুখানি কি ভালো আমি একটু কাজ মনে করেছে? করিয়ে দেবো, আমি নতুন একটুখানি কি করেছেন? দক্ষিণ দিনাজপুরে আজকে একটি প্রচার সভা ছিল এবং সেই প্রচার সভায় সুকান্ত মজুমদার কি বলেছেন সেটা আমি আমাদের দর্শকদের শোনাবো। খুব কম সময় বাকি রয়েছে, সুতরাং একটা ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা হয়ে যেতে পারে। সুকান্ত মজুমদার অর্থাৎ তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সেই সঙ্গে সঙ্গে দলের প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি কি বলেছেন, অধ্যাপক সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের একটি প্রচার সভায় প্রচার করতে গিয়ে। শোনাই একবার। আমাদের কর্মীরা দুটো বুলডোজার নিয়ে এসেছিল। আগামী দিনে বুলডোজারের ভূমিকা থাকবে, অনেক কিছু চিন্তা করবেন। গোটা পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে। আমাদের কর্মীরা দুটো বুলডোজার নিয়ে এসেছিল। আগামী দিনে বুলডোজারের ভূমিকা থাকবে, অনেক কিছু চিন্তা করবেন। গোটা পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে। গোটা পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে। আজকে প্রচারে বুলডোজার নিয়ে আসা হয়েছিল এবং সেটা প্রদর্শিত হয়েছে এবং তারপর সুকান্ত মজুমদার বলেছেন গোটা পশ্চিমবঙ্গে এরপর বুলডোজার চলবে। অর্থাৎ যেরকমটা উত্তরপ্রদেশে আমরা শুনতে পাই, কিন্তু সেখানে ক্রাইম রেট ঠিক কোথায় রয়েছে এই মুহূর্তে, কিংবা মানে ভোটের সময় হিংসার নিরিখেও যদি প্রথম 3টে রাজ্যের নাম আসে, তার মধ্যে 2টো নাম আসবে, একটা বিহার আর একটা উত্তরপ্রদেশ, সেই বিষয়গুলো মাথায় রেখেই এই বুলডোজার নিয়ে কার কি মত আমি একটু শুনতে চাইছি। 1 মিনিট সময়। হ্যাঁ রুবিদি, ফার্স্ট আপনার। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের বুলডোজারের অত্যন্ত দরকার, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যে বলছেন যে এই সন্ত্রাসের নিরিখে 3টে রাজ্যের মধ্যে, আপনি বলুন না কিছুদিন আগেই তো বিহারে ইলেকশন হয়েছে, আপনি সন্ত্রাস দেখেছেন? বিজেপি শাসিত রাজ্যে যেখানে যেখানে বিজেপি মানে প্রথম থেকেই যে ছিল তা তো নয়, বিহারে আগে সমাজবাদী পার্টি ছিল, হ্যাঁ সন্ত্রাস তখন হতো, কিন্তু বর্তমানে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি আছে ক্ষমতায়, সেখানে নির্বাচন সুষ্ঠুভাবে মানুষ দিতে পেরেছে। এর জন্যই পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি আসে, আমরা এইটুকুনি বলতে পারবো যে পশ্চিমবঙ্গের ইতিহাসে যখন কখনো হয়নি যে সুষ্ঠুভাবে নির্বাচন, সেই নির্বাচন করে দেখাতে পারবে ভারতীয় জনতা পার্টি। রুবি মণ্ডল বলছেন বুলডোজারের প্রয়োজন আছে। কৌশিক, শান্তম দা, তুমি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই তোমার মনে থাকবে, সায়ন্তন চক্রবর্তী বলে বিজেপির একজন বিখ্যাত নেতা ছিলেন পশ্চিমবঙ্গে, যাকে এখন দেখতে পাওয়া যায় না। সায়ন্তন বসু। তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী যারা আসেন তারা পায়ে লক্ষ্য করে নয়, মানুষের কপালে না বুকে লক্ষ্য করে গুলি করুন। এবং শীতলকুচিতে গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় জওয়ানরা সাধারণ ভোটারদের বুকে গুলি করে দিলেন, সাধারণ নিরীহ মানুষের প্রাণ গেল। আজকে সুকান্ত মজুমদার বলছেন যে বুলডোজার নিয়ে আসতে হবে। আসলে পায়ের তলায় মাটি চলে গেলে না কিছু গরম গরম ডায়লগ দিতে হয়, আর সেই ডায়লগে খুব হাততালি পাওয়া যায়। ডায়লগ কিছু নেই, পশ্চিমবঙ্গে কোনোদিনই বিজেপি ক্ষমতায় আসবে না। আর পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আবারও মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসছেন এবং বিপুল জনসমর্থন নিয়ে ফিরে আসছেন। এবং তিনি যদি জনসমর্থন নিয়ে ফিরে আসেন, তাহলে বুলডোজারের ব্যবহার শুধু এখানে বন্ধ হবে, শুধু তাই নয়, এখানে তো বুলডোজার চলেই না। যেখানে যেখানে বুলডোজারের প্রয়োজন আছে, অর্থাৎ যেখানে বুলডোজার চালিয়ে যারা ধর্মীয় অসহিষ্ণুতার বার্তা বহন করে রাজনীতি করে, তাদের উপরে বুলডোজার চলবে এবং সেই বুলডোজার মানুষ চালাবে, যেটা বিজেপির নেতারা আটকাতে পারবে। কৌশিক বলছেন বুলডোজার দরকার নেই, রবি মণ্ডল বলছেন
বুলডোজারের প্রয়োজন আছে। আশফাক আহমেদ কি বলছেন? যে কোনো সভ্য রাষ্ট্রে পশ্চিমবঙ্গের জনগণ রুবিরি আসছে, রুবিরি আসছে, প্লিজ কতটা প্লিজ দরকার? প্লিজ। কোনো সভ্য রাষ্ট্রে বুলডোজার দিয়ে পানিশমেন্ট দেওয়া চলে না। ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 এবং 21 এই সম্পূর্ণ ভায়োলেশন করে। সভ্য রাষ্ট্রে কি হয়, ডিউ প্রসেসকে ফলো করা হয়। বিচার ব্যবস্থার মাধ্যমে কোনো রায়ের মাধ্যমে যদি কোনো কিছু হয় সেটা করা যেতে পারে, কিন্তু কালেকটিভ পানিশমেন্ট সরকারি এবং সম্পত্তি ভাঙচুর একজনের করছে, দোষ আর তাদের অন্যকে বাড়িঘরটা পানিশমেন্ট ওই দেওয়া বুলডোজার বা দিয়ে এই যে ভাঙা উচিত, তাহলে আর জীবনেও বুলডোজার, এটা করতো না। সরাসরি সংবিধান জীবনেও বিরোধী। এই সাহস জাতীয় পেতো না। কংগ্রেসের স্পষ্ট মত মুখ্যমন্ত্রী তো এদেরকে যে বাহবা বুলডোজার দিচ্ছে, এই রাজনীতি জন্যই কোনো এরকম সভ্য condition রাষ্ট্রে, গিয়ে দাঁড়াচ্ছে। সভ্য রাজ্যে, সভ্য সমাজে চলতে পারে না। এটা আইনকে, রুল অফ লকে বুড়ো আঙুল দেখানো, এটা সংবিধানকে অবমাননা করা, সংবিধানের বিরোধিতা করা, এটা মানুষের অধিকার অর্থাৎ আর্টিকেল 14 সংবিধানের দেওয়া এবং 21 মানুষের বাঁচার অধিকার, এই সমস্ত অধিকারকে ভায়োলেট করে বুলডোজার চালানো তো বটেই, সেই সঙ্গে সঙ্গে বুলডোজার চালানোর হুমকিটাও বোধহয় একই রকম ভাবে ইলেকশন নিন্দার যোগ্য কমিশন হতে এদের পারে। বিরুদ্ধে কেন ব্যবস্থা আমি নিচ্ছে যদি না? মোথাবাড়ির না, কেন আমি যদি নিচ্ছে না? মোথাবাড়ির ঘটনাটাকে নিন্দা করি, তাহলে এই ধরনের অবশ্যই। মন্তব্যকে বোধহয় নিন্দাটাই উঠে আসবে। আমি জানি না, সেটা অবশ্য আপনারা বলবেন, কিন্তু না, আজকে অবশ্যই সংবিধান বিরোধী কথা। আজকে বলার সময় প্রায় শেষ। আমি ওই জন্যই বললাম যে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে হবে এই বিষয়টি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ কৌশিক মাঝি আমাদের সঙ্গে উপস্থিত থাকবার জন্য, অনেক ধন্যবাদ আশফাক আহমেদ, অনেক ধন্যবাদ রুবি মণ্ডলকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। এই আলোচনা চলতে থাকবে, নেভার এন্ডিং প্রসেস। এই আলোচনা চলতে থাকবে, তার কারণ যে বিষয়গুলোর সঙ্গে মানুষের স্বার্থ জড়িত, সাধারণ মানুষের স্বার্থ জড়িত, সেই বিষয়গুলোই তো উঠে আসে রাজনীতিতে। আর রাজনীতির সামান্য একজন ছাত্র হিসেবে সেই বিষয়গুলোকেই আমরাও তুলে আনবার চেষ্টা করি। আমিও আজকে সেটাই করছিলাম। আজকের বঙ্গযুদ্ধ 2026 এই পর্যন্ত। সাফ কথা থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।